সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। জাহেদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন দীর্ঘ অপেক্ষায় স্বজনরা, বিএনপিতে গ্রিন সিগন্যাল শতাধিক প্রার্থীকে। ইত্তেফাক হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কেনা হবে গম। মানবজমিন হতাহতের তালিকা নিয়ে কেন এত বিভ্রান্তি, আর সরকারের ভিতরেও আরেকটা সরকার আছে। কালের কণ্ঠ, আস্থার সংকট, কাতরাচ্ছে শিশু, স্বজনের কান্না। আমার দেশ জুলাই যোদ্ধা দিয়ে সেদিন সন্ত্রাসী বলেছেন তেলবাজ সাংবাদিকরা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অবশ্যই অটুট আছে। আমাদের সময়ে কোমলমতিদের মানসিক পুনর্বাসনে বড় চ্যালেঞ্জ, গুজব বন্ধ করতে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ। কালবেলা সম্পত্তির লিজ দলিলের পরিবর্তে সাফ কবলায় জাগরিকের বাগরা, শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুক ফাটা হাজারি। দেশ রূপান্তর, লাশ বহনে ক্লান্ত স্বজনরা। একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোট কক্ষে প্রবেশের না। সময়ের আলো, গুজব, উস্কানি, উত্তেজনা, বারবার চিঠি দিয়েও মিলছে না সারা। খবরের কাগজ নিস্তব্ধ, ক্যাম্পাস শোকাচ্ছন্ন, দিয়াবাড়ি। আবারও ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আশ্বাস। আলোকিত বাংলাদেশ, নির্বাচন কমিশন গঠনে ঐকমত্য, পরাজিত শক্তি ষড়যন্ত্রের লক্ষণ দেখছেন প্রধান উপদেষ্টা। করতুয়া মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, পরাজিত শক্তি ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। দিনকাল, দুর্যোগ, দুর্বিপাকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপি। মাইলস্টোনে বাতাসে পোড়া লাশের গন্ধ, স্বজনদের আহাজারি। প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আপনিও ছিলেন অতিথি। অনেকেই সেখানে বক্তব্য রেখেছেন, বিশেষ করে অর্থনীতিবিদ, তারপরে সম্ভবত আইনজীবীও ছিলেন। আইনজীবী সহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা সেখানে ছিলেন। এবং নির্বাচন প্রসঙ্গ নিয়েই অনেক কথা হয়েছে। সরকার নিয়েও, সরকারের এটা দুর্বল সরকার, এটা অনেকেই বলেছেন। সব মিলিয়ে ওই বৈঠক থেকে কি বার্তা দেওয়া হলো? ধন্যবাদ। আমরা এটা হেডলাইনটা এরকম ছিল যে 1 বছর পূর্তি হয়েছে, 1 বছরের এক ধরনের ইভ্যালুয়েশন এবং ভবিষ্যৎ। তো ইভ্যালুয়েশন হয়েছে 1 বছর আমরা কি কি চেয়েছি, কেউ কেউ বলেছেন কি কি পাইনি, এবং কেউ কেউ বলেছেন যে 1 বছরে এসে আসলে আর ভালো টালো না, একদম একটা ক্রুড হিসেব নিকেশ করা দরকার। সো যেটা হয়নি সেটা নিয়ে খুব স্ট্রংলি কথা এসছে। সরকারের ব্যর্থতা, সরকারের অথর্বতা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, তার অদক্ষতা নিয়ে কথাবার্তা হয়েছে। শুধু সেটা না, সরকারের মধ্যে সরকার ডক্টর দেবপ্রিয় যে আলাপটা আমরা অনেকদিন করছিলাম এখানে এই আলাপটা নিয়ে এসছেন। একক কর্তৃত্ব ইভেন ডক্টর ইউনূসের আছে কিনা, এর মধ্যে আরেকটা সরকার বা আরও একাধিক সরকার কাজ করছে কিনা, সেই আলাপগুলো আসলো। পরবর্তীতে মোটা দাগে একজন বাইরে আছেন এই চিন্তার, সম্ভবত আমরা যারা ছিলাম, আর বাকি সবার এখন মনে হচ্ছে, যেটা আমি সহ আমাদের অনেক কিছু হয়তো পাওয়ার কথা ছিল, আমরা নানান রকম মিসম্যানেজ করেছি। আমাদের রাজনৈতিক দলগুলো আছে। আপনি কি বলতে পারবেন কারা কারা ছিলেন? জি, আমি বলতে পারবো। ছিলেন মিস্টার আনু মোহাম্মদ, ফরহাদ মাজহার, হোসেন জিল্লুর রহমান, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সারা হোসাইন, আমি, মাহা মির্জা, আলতাফ পারভেজ, সোহুল আহমেদ, এবং অ্যাবসেন্ট ছিলেন হাসনাত কাইম, থাকার কথা ছিল, উনি আসেননি। আরেকজন ছিলেন, আই ফরগট হিজ নেম। এই হচ্ছে মোটামুটি প্যানেল আর কি। তখন নাম ধরে যদি বলি অসুবিধা নেই, এগুলো যেহেতু পাবলিক প্রোগ্রাম। মিস্টার ফরহাদ মাজহার ইলেকশনের ব্যাপারে আমরা সবাই যেভাবে ভাবছি, উনি ভাবেননি। উনি তার সেই পোস্ট 5 অগস্ট যে তার যে ন্যারেটিভ আছে যে আমাদের এখন একটা নতুন গাঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, নতুন কনস্টিটিউশন এবং ইলেকশন এটাকে বাধা দেবে বলে তিনি মনে করেন। কিন্তু আমরা বাকিরা সবাই একটা জিনিস একমত হয়েছি, আমরা বহু ক্ষেত্রে বহু ম্যাল হ্যান্ডলিং করেছি, আমরা ঠিকঠাক মতো অনেক কিছু করতে পারিনি। কিন্তু যে জায়গায় এসে আমরা এখন দাঁড়িয়েছি, এই জায়গায় আসলে র্যাপ আপ করতে হবে সরকারকে, এবং এই সরকারকে বলতে হবে সে কীভাবে করতে চাই। ক্লিয়ার একটা গাইডলাইন লাগবে, এবং একটা নির্বাচনের মাধ্যমে একটা স্টেবল গভর্নমেন্ট এখন ইনএভিটেবল হয়ে দাঁড়িয়েছে।
আমাদের যাবতীয় যে আলাপগুলো ছিল, আমরা যা যা করতে চেয়েছি সেগুলোকে আমরা কেউ ডিনাউন্স করছি না, কিন্তু এগুলো এই সরকার তো আসলে বেসিক অনেক কিছুই পেরে উঠছে না। ফলে এই প্রশ্ন আসলো যে ন্যূনতম ধরুন গতকাল সচিবালয়ে ভেঙে স্টুডেন্টরা ঢুকে গেছে, মানে ও তো অন্য সব ভালো কাজ দূরে থাকুক, আইন শৃঙ্খলা রক্ষা তো একটা রুটিন কাজ, রুটিন কাজটাই করতে পারছে না। সুতরাং এটা করে বাকি যে জিনিসগুলো থেকে গেল সেগুলো ক্রমাগত আমরা কাজ করতে থাকবো, চলতে থাকবে। মোটা দাগে আমরা বিভিন্ন ভাষায় আসলে বাকি সবাই আমরা এইভাবেই কথা বলেছি। সো কি টেক অ্যাওয়ে হচ্ছে এই সরকারের খুব দ্রুত তার ফাইনাল সে কিভাবে র্যাপ আপ করবে সেই প্ল্যান বলা, কি কি করবে এবং নির্বাচন কিভাবে হবে দ্রুত সেটা ঘোষণা করে নির্বাচন দিয়ে তাদের চলে যাওয়াটাই উচিত। তো সেখানে যেটা বলা হয়েছে যে সরকারের ভিতরে একটা সরকার আছে, জি, এটা কি এক্সপ্লেন করেছেন দেবপ্রিয় পটেল? না, উনি খুব বেশি এক্সপ্লেইন করেননি। এটা আসলে আমাদের এখানে এই আলোচনাটা তো দীর্ঘদিন থেকে আছে। আমরা সত্যিকার অর্থেই জানি যে কিছু কিছু মানুষজন এক হলো সরকারের ভেতরে মানে হলো ফর্মালি ভেতরে আছেন কেউ, আবার কেউ আছেন ঠিক ফর্মালি ভেতরে নেই, মানে উপদেষ্টা বা এই ধরনের পদমর্যাদায় নেই, খানিকটা দূরে আছেন কিন্তু এতটাই প্রভাব ফেলেন যেটাকে আসলে সরকারের ভেতরে থাকা হিসেবে বলা যেতে পারে। তো এটাই উনি আসলে বলার চেষ্টা করেছেন যে সরকারটাকে আমরা দেখি তার ভেতরেও সরকার আছে এবং বহু ক্ষেত্রেই তারাই মোর পাওয়ারফুল, এবং সেই কারণেই আসলে এই ধরনের ক্রাইসিস বা অ্যানার্কিক সিচুয়েশনগুলো হচ্ছে আর কি। আপনি জানেন যে 13 দলের সঙ্গে মানে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন, এবং এর আগে গত রাতে তিনি ঠিক এইভাবে 4 দলের সঙ্গে কথা বলেছেন। তার বক্তব্য শুরু হচ্ছে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। আমি এই ধরনের কথাগুলো বলা পছন্দ করি না, এগুলো নেই তা না, মানে উনি কোনো একটা সমস্যায় পড়লেই ডেকে এই কথাগুলো বলেন, এগুলো খুব পুরনো কৌশল। সেটা হচ্ছে ওই চমৎকার ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বইয়ে আছে, আপনি কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে একটা এনিমি, একটা থ্রেট দেখানো। শেখ হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় থেকে যাবেন, উনি জঙ্গি আসছে, সো উনি গ্লোবালি দেখালেন, এবং গ্লোবালি অনেকে বললো আছে ঠিক আছে বাংলাদেশে ভালো গণতন্ত্র নাই, চুরি ডাকাতি আছে, কিন্তু উনি তো জঙ্গি ঠেকাচ্ছেন, জঙ্গি চলে আসবে। সো উনি ওনার কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পেরেছিলেন গ্লোবালি এইভাবে। ঠিক একইভাবে যখন কিছু একটা সমস্যা হয়, আওয়ামী লীগ এসে অনেক কিছু করে ফেলবে, আমি মোটেও মনে করি না আওয়ামী লীগের সেই পর্যায়ের শক্তির কাছাকাছিও তারা এখন আছে যেটা আসলে রিয়াল চ্যালেঞ্জ করতে হবে। দুই একটা পকেট আছে বাংলাদেশে, গোপালগঞ্জে দেখলাম, ফরিদপুর বা এরকম কয়েকটা জায়গায় হয়তো তাদের কিছু করার সম্ভাবনা আছে, কিন্তু রাষ্ট্রের সম্মিলিত শক্তির সাথে এবং জনগণ, সবচেয়ে বড় কথা রাষ্ট্র বা সরকার না, জনগণও আসলে তাদের এই নেতিবাচক প্রবণতা ঠেকানোর জন্য মাঠে থাকবে। এটা আমার কাছে এক ধরনের ওই যে যখন একটু সংকটে তৈরি হচ্ছে সরকার তখন এগুলো নিয়ে আলাপ করছে, কিন্তু আমি রাদার এখানে খানিকটা মানে আপনার প্রশ্নের সাথে জড়িত নয় কিন্তু খুবই প্রাসঙ্গিক হবে বলে মনে করি। সেটা হচ্ছে আমি একটু আগে আরেকটা টক শোতে ছিলাম, সেখানে এলডিপির চেয়ারপারসন জনাব, মানে এখন তো দুটো এলডিপি সম্ভবত, একটা চেয়ারপারসন জনাব সাদাত সেলিম, চেয়ারপারসন বা মহাসচিব উনি সেলিম ভাই ছিলেন, উনি বৈঠকে গেছেন এই 13 দলের সাথে যখন বৈঠক হয়। উনি অন রেকর্ড ওখানে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা তার সমাপনী বক্তৃতায় অনেক কিছু বলেছেন, আমাদের সমাপনী বক্তৃতায় বলেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে কিভাবে নির্বাচন হতে পারে। মানে আমি খুব সারপ্রাইজড হয়েছি, মানে আমার কাছে অবাক লাগলো এনসিপি এবং জামায়াত যে কথাগুলো বলছে সেটা একও শোনা যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যে। এনসিপি আমাদের মনে আছে নিশ্চয়ই গোপালগঞ্জের ঘটনার পর জনাব হান্নান মাসুদ মুহূর্তের মধ্যে স্ট্যাটাস দিলেন যে এটা রক্ষা করেছেন, কীভাবে তাহলে নির্বাচন হবে। পাটগ্রামে বিএনপির কিছু লোকজন থানায় হামলা করেছিল এবং 2 জন আসামি ছিনতাই করে নিয়ে যায়। এরপর পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন এই অবস্থায় কিসের নির্বাচন। মানে খেয়াল করি আমরা নির্বাচনের পরিস্থিতি, এটা গতকাল আরও যে 2টো ঘটনা ঘটলো, একটার মধ্যে 2 জন উপদেষ্টা এবং প্রেস সচিবকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা গেছে, ওনারা বেরোতে গেছেন পারেননি, অনেক অঘটন ঘটার সম্ভাবনা ছিল। সচিবালয়, আমি এই 2টো কেস নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সুযোগ থাকলে আমি করব। সচিবালয়ে যেভাবে ভেঙে ঢুকে গেল, গাড়ি ভাঙচুর হলো, তবে তাহলে তো আরও যোগ হয়েছে বলা যায়। এখন অবিশ্বাস্যভাবে প্রধান উপদেষ্টা নিজেই কথা বলছেন, তার মানে আমরা একটা ধারণা করছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে সামনে রেখে ইলেকশনকে পিছিয়ে দেয়া, ইলেকশন ঠিক সময় না করার একটা কেউ বলছেন যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আমি মনে করি। আমি উদাহরণ দিই, আগেরগুলো বলছেন। আচ্ছা গোপালগঞ্জেও যদি আসি, আচ্ছা গোপালগঞ্জে এটুকু হতে পারে, আমি এনসিপির অনেক নেতাদের সাথে টকশোতে যাই, তো আমি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা তো অনেক জুনিয়র, তোমরা কি মনে করো নাই তারপরও যে এরকম হতে পারে। আমি ওদের সকালে নিজে একটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটা টেক দিয়েছি যে এই কেউস হতে যাচ্ছে, এটার সরকার খুবই সতর্ক থাকা দরকার।
অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন উনি জানতেন, কিন্তু এরকম হবে জানতেন না। আমি মনে করি এর চেয়ে বেশিও হতে পারত। তো তাহলে আমি যদি বলি এটা আসলে হতে দেয়া হয়েছে। এক, গতকাল যে দুটো ঘটনা ঘটলো খেয়াল করব আমরা, একটা ক্যাম্পেইন হয়েছে লাশ গুম করছে সরকার, মৃত্যুর সংখ্যা মোটেও এত কম না, তার কয়েক গুণ। আমি একটু অবাকও হয়েছি, জামায়াতের আমির নিজে এক জায়গায় বলছেন 100-র মতো মানুষ মারা গেছে, উনি একটা সমাবেশে বলেছেন। কিন্তু এই গুজব ছড়িয়ে পড়লো এই যে আমাদের উপদেষ্টাদেরকে আটক করা হলো, এটা ওই কারণে। অথচ দেখুন যে ক্লাসের মানুষ এখানে মারা গেছে, মাইলস্টোন কলেজে দরিদ্র মানুষ পড়েন না, যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ধনী লোকের সন্তানরা পড়েন, এই মৃত্যু লুকানো যাবে না এবং প্রত্যেকের মিডিয়া ধামাচাপা দিতে পারবে না, সোশ্যাল মিডিয়া বা তাদের এই পরিমাণ অ্যাক্সেস আছে। কিন্তু দেখুন এই গুজবটা ছড়ালো এবং এটার একটা ইম্প্যাক্ট ওখানে গিয়ে পড়লো। নাম্বার 2, সচিবালয়ে, মানে এটা ঠিক যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা মিলে সিদ্ধান্তটা নিতে দেরি হয়েছে, কিন্তু কিভাবে একটা গুজবও ছড়িয়ে পড়লো যেটা শিক্ষা সচিব দায়ী এটার জন্য, এবং ঘেরাওয়ের আহ্বানও এসছে তাকে যেতে যাওয়ার জন্য। ঘেরাও হলো, মব তৈরি হলো, আমরা মব বলছি কিন্তু এটা উনি কি হয়ে গেলেন, মানে প্রত্যাহার করে নেওয়া হলো। শুধু সেটা না, এবার এটা উপদেষ্টার কাছেও আসলো। মানে আমি মনে করি এগুলো কতগুলো শক্তি পরীক্ষা হচ্ছে যে আমরা পারছি কিনা সরকারকে চাপ প্রয়োগ করে এগুলো করাতে। আবার উল্টো সরকারের একটা অংশ, যে সরকারের ভেতরে সরকার বলছি, এগ্রি করছে কি? কেউ কেউ বলছেন এটা তো ফ্যাক্ট, আপনি যদি সর্বশেষ বল প্রয়োগ করতে, পুলিশ বল প্রয়োগ করবে, পুলিশের প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে। আমরা প্রায় যেটা চাই, পুলিশ আইনি পথে বল প্রয়োগ করবে এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করবে না, যতটুকু দরকার ন্যূনতম ততটুকু। তো আপনি তো শেষ পর্যন্ত যখন ঢুকে গাড়ি ভাঙচুর করছে তখন বল প্রয়োগ করলেন, গেট ভাঙার সময় বল প্রয়োগ কেন করেননি? মানে একটা কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই বলি, তার গেট ভেঙে ঢুকে গিয়ে যাওয়া যায়, এটা প্রথম বাধা দেওয়া হয়নি। তাহলে কি এটা আপনি হতে দিলেন সো দ্যাট এটা আপনি দেখাতে পারেন? কেউ বলতেই পারে সচিবালয়ের গেট ভেঙে চলে যেতে, দেশে তো কোনো আইন শৃঙ্খলাই নেই, নির্বাচন কিভাবে হবে? আপনি মেলালে দেখবেন এরকম প্রচুর ঘটনা ঘটছে, আরো ঘটবে, আমি ভবিষ্যৎবাণী করে রাখছি। তাই শিওর। আপনি জানেন যে এই ইসি গঠন সাথে একটু যোগ করে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটার পর একটা ব্যর্থতা, মানে একজন শিক্ষা উপদেষ্টা রাত 3টায় কেন পরীক্ষার সিদ্ধান্ত দিতে গেলেন, দেরি হলো কেন, তার জন্য তাকে যেতে হবে, আর একটার পর একটা ব্যর্থতার পর স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর কোনো চিন্তা এই সরকারের মধ্যে নাই, শক্ত দাবিও নাই, সরকারের মধ্যেও সেই চিন্তা নেই। ওইদিকে আপনি জানেন যে যে ওই মাইলস্টোন স্কুল এবং কলেজে এখনও কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। তার কারণটা হচ্ছে যে এখনও অনেকেই তার স্বজনদের খুঁজছেন আসলে কি দাঁড়িয়েছে। আপনি তো জানেন পুরো ঘটনাটা। এখানে যেটা হয়, মানে যে পরিমাণ বার্ন হয়েছে, কিছু কিছু বডির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা এরকম রিপোর্ট পড়ছি, এগুলো মানে পড়াও কষ্টকর, কঠিন মনে হয়। মানে অন্য কোনো ভিজুয়াল কিছু দেখাতে ইম্পসিবল। আমি নিজে প্রচুর, মানে আমার মেডিকেল লাইফে প্রচুর রোগী দেখেছি, ইনজুরির রোগী দেখেছি, কিন্তু তারপরে শিশুদের এই জিনিসগুলো নেওয়া যায় না। তো এখন যেটা হয়েছে আসলে সময় লাগবে, কারণ কারো কারো পুরো বডিটাও আস্ত নেই হয়তো, তো ওইখানে তাদের ডিএনএ টেস্ট করা লাগবে, এগুলোর জন্য সময় লাগবে শনাক্তকরণে। আমরা বেশ কিছু ডেড বডির ক্ষেত্রে দেখেছি যে মেলানো যাচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু পোশাক বা সামান্য কিছু অংশ দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে, এবং যারা অনেক বেশি বার্ন হয়ে যান না, কিন্তু একেবারেই পুড়ে গেছেন, এইগুলোর জন্য সময় লাগবে। আমরা ওই সময়টা অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে নির্বাচন কমিশন গঠনে একটা ঐকমত্য হয়েছে। আমি খুবই পছন্দ করছি, আমাদের যতগুলো হয় আরও একটা দুটো যদি হয় এই জুলাই মাসের মধ্যে, দ্যাটস ফাইন। কিন্তু আমি এটা আগেও যেসব হয়েছে, যতগুলোর ঐক্যমত্য হয়েছে, আমার কাছে সেগুলো যথেষ্ট ভালোই মনে হয়েছিল। আর এটা খুবই সিগনিফিক্যান্ট, কারণ বাংলাদেশে আমরা কোনো একদিন আস্তে আস্তে তো চাইব বাংলাদেশের সব নির্বাচন কমিশনই করবে সাংবিধানিকভাবে যেভাবে ক্ষমতা দেওয়া আছে। কিন্তু বিদ্যমান ব্যবস্থাতেও তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেও কিন্তু নির্বাচন কমিশন ইম্পর্টেন্ট, কারণ নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলো করে। সুতরাং দলীয় সরকারের অধীনে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানেও কিন্তু আমাদের খুবই শক্তিশালী একটা নির্বাচন কমিশন লাগবে, যে স্থানীয় সরকার নির্বাচনগুলো ঠিকঠাক মতো করতে পারে। এখন সবাই মিলে সরকারের ইনভলভমেন্টকে একদম বাইরে রেখে একটা কমিশন করার ব্যাপারে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে, এটা এক্সেলেন্ট। আমরা অনেক হতাশ হই, কিন্তু এর মধ্যেও আমরা দেখছি আমাদের দলগুলো এনগেজিং আলোচনা করতে করতে তারা কোনো একটা জায়গায় একমত হতে পারছে, অনেক কিছুতে একমত হয়েছে, এবং অনেক দল
বিশেষ করে বিএনপির কথা যদি বলি, যারা ক্ষমতায় আসবে তারা তাদের হাত থেকে অনেক ক্ষমতা সরিয়েছে। হ্যাঁ, আমরা হয়তো অনেকে আরও বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এখানে তারা যা করছেন আমার কাছে খুবই পজিটিভ সাইন, মানে এটা ভালো। আপনি অন্তর্বর্তী সরকার নিয়ে কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের আসলে যখন গঠিত হয় তখন এই জিনিসটা কি খেয়াল করা হয়নি যে এই সরকার কতদিনের জন্য হবে? আমার মনে হয় না, আমার ধারণা, আমি ভুল হতে পারি, কিন্তু আমার ধারণা হচ্ছে এইরকম, এই সরকার যদি ভালো করতে পারত, এই সরকার লম্বা সময় থাকার চিন্তা করত হয়তোবা। আমি কেন বলছি কথাটা, ডক্টর ইউনূসের ১/১১ একটা ইতিহাস আছে, আমরা যেটা বিভিন্ন সোর্স থেকে জানি, যে তাকেই প্রথম ওখানে প্রধান উপদেষ্টা হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি সময় চেয়েছিলেন। তিনি ২ বছরও তার কাছে যথেষ্ট সময় মনে হয়নি, তিনি তার চেয়ে বেশি সময় চেয়েছেন। এটা চাইতে পারেন, কারণ উনি যদি ওনার এই যাবতীয় সব কিছুর মধ্যে আসেন, তিনি হয়তো ভেবেছেন একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম তিনি থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। এবার আমার ধারণা তিনি যখন এসছেন, এখন ওনার নিয়োগকর্তা তো স্টুডেন্টরা, উনি এটা ঘোষণা করছেন, ওনার সাথে ওদেরই আলাপ হয়েছে, উনি ওদের সাথে ওই কথা বলেছেন হয়তোবা, কিন্তু পরিস্থিতি অনুযায়ী উনি এখন হয়তো সিদ্ধান্ত পাল্টাচ্ছেন, কারণ তার সরকার একেবারেই ওয়ার্ক করছে না। মানে আমরা শেখ হাসিনাকে কি ক্ষতি দেশের করে গেছে, ইনস্টিটিউট কীভাবে ধ্বংস করেছে, এগুলো আমরা জানি, এবং আমি বলি এটা অনেকটা ডক্টর ইউনূসের চেয়ে আমরা বেশি জানি, কারণ উনি একজন গ্লোবাল পার্সোনালিটি, উনি আসলে এত বেশি ব্যস্ত ছিলেন ওই সময়গুলোতে, আমরা তুলনায় অনেক বেশি মাইনিউটলি এগুলো ফলো করেছি। কিন্তু আমি সব জানার পরও বলছি আরও অনেক ভালো করার সুযোগ ছিল, আরও অনেক ভালো করার সুযোগ ছিল, এবং একটা চেষ্টা দেখতে পারতাম। যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললাম, ভালো হচ্ছে না, আপনি একটু চেঞ্জ করে দেখেন, নতুন কাউকে আনেন বা ক্যাবিনেটের অন্য কাউকে সেই দায়িত্বটা দিয়ে দেখেন। মানে আমি অবাক হয়ে যেটা শেখ হাসিনার মতো কাজ হচ্ছে। শেখ হাসিনা কি করতেন? চেঞ্জ করতেন না। ওই ডিক্টেটররা চেঞ্জ করেন না, কারণ উনি বোঝাতে চান আমার কোনো ভুল হয় না। দেখবো শেখ হাসিনা তেমন মেজর ক্রাইসিসের পরও সরাতে চাইতেন না। তো এই চেঞ্জের চেষ্টা দেখছি না। এবং বল স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কৃষি মন্ত্রণালয় আছে, মানে একটা মন্ত্রণালয় উনি চালাতে পারছেন না, কৃষির মতো একটা বিরাট মন্ত্রণালয় তার হাতে, মানে কমপ্লিট ডিজারে। মানে আমি চেষ্টা দেখছি না উনি, তাহলে অন্তত আমাদের ভালো লাগতো যে উনি চেষ্টা করছেন। ওনাকে সব করতে হবে না, সদস্য বাড়ান, শাফল করেন, নতুন কাউকে আনেন, একটা একে দেন, তারটা তাকে দেন, যিনি কোনো একটা মিনিস্ট্রি ভালো করছে তার একটা মিনিস্ট্রি কমিয়ে তাকে এখানে নিয়ে আসুন, এখান থেকে আরেকজনকে ওখানে নিয়ে যান, কিছু একটা করুন। আপনার দৃষ্টিতে প্রফেসর ইউনূসের ভুলগুলো কি, 1 বছরের যদি হিসাব নিকাশ করা হয়? এক বাক্যে যদি বলি, আমি ওনাকে আসলে একেবারে অ্যাডমিনিস্ট্রেটর মনে করি না। উনি এই ধরনের, মানে একটা স্টেট চালানো এবং একটা কেওটিক স্টেট, পোস্ট শেখ হাসিনা কিন্তু একটা নর্মাল স্টেট না, খুবই কেওটিক স্টেট। উনি আগে যেসব প্রতিষ্ঠান চালিয়েছেন ওখানে ওনার এক ধরনের প্রশ্নাতীত কমান্ড ছিল, মানে ওনার হাতে তৈরি প্রতিষ্ঠান সবগুলো, এবং উনি এত বড় পার্সোনালিটি, উনি যা চেয়েছেন তা অলমোস্ট হয়ে গেছে। কিন্তু একটা কেওটিক স্টেটে বসে আপনি শক্ত হাতে প্রয়োজনে সব কিছু দমনও করতে হবে, দমন শব্দটা বলছি, আপনার বিরুদ্ধে যা আছে প্রয়োজনে ট্যাকল করতে হবে। উনি এই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যখন আপনি এই বার্তা সমাজের বিভিন্ন ফোর্সকে দিতে পারেন না যে আমি কিন্তু আমার দেশে এগুলো অ্যালাউ করব না, আমি এখানে মব তৈরি করা অ্যালাউ করব না, হুএভার ইউ আর, তুমি যদি মব তৈরি করো, বেআইনি কাজ করো, আমি কিন্তু এটাকে নিয়ে সিরিয়াস। এটা মব তৈরি করে তুমি মাজার ভাঙো, মব তৈরি করে তুমি গান বন্ধ করো, মব তৈরি করে তুমি আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি ভেঙে দাও, আমি ওটা হতে দেবো না। আমি বিচারের আওতায় করবো, এবং যারা মব তৈরি করবে, আইন ভাঙবে, তাকে আইনের আওতায় নিয়ে আসা। এটা উনি পারলেন না কেন? আমি জানি না, মানে উনি হয়তো এতই সফট, যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা আসলে এই জায়গায় একজন সঠিক মানুষ চুজ করিনি। কিন্তু আমি আবার অন্য দিক থেকে বলি, 5 আগস্ট পরবর্তী সময় তার মতো বিতর্কাতীত একজন মানুষ আমরা আর পেতাম না, এবং ইন্টারন্যাশনালি, বিশেষ করে ভারত থেকে আমরা যে ক্রাইসিস বা কেওসের মুখে পড়তে পারতাম, সেটাও ঠেকাতে পারতাম না। সেজন্য আমি আবার বলি, ওনাকে ছাড়া আমাদের উপায়ও ছিল না। কিন্তু উনি যখন এটা দেখছেন বা বুঝতে পারছেন এই পরিস্থিতি, তখন ওনার অন্তত কিছু কিছু জায়গা দেখাশোনার জন্য বেশ কিছু পাওয়ার ডেলিগেট করা দরকার ছিল, কিছু টাফ মানুষকে নেওয়া দরকার ছিল, এবং তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো দরকার ছিল। কিন্তু দিনের শেষে এটা হলো না, এবং আমাদের এত কথা, এত শোরগোলের পরও তিনি করেনি। তার বিরুদ্ধে অভিযোগ যেটা আছে যে উনি ওনার চেনা জানা মানুষ, এবং ওনার কতগুলো ক্রাইটেরিয়া উনি ম্যাচ করছেন। কেউ এনজিওর কথা বলে, তিনি তার এলাকার মানুষকে প্রায়োরিটি দেন, তিনি গ্রামীণের মানুষকে প্রায়োরিটি দেন। আচ্ছা ঠিক আছে, আমি কাগজে কলম বলে দিচ্ছেন, কিন্তু আমাদের যদি 25-এর জায়গায় 50 জন উপদেষ্টা হয়ে দেশ ভালো চলতো, কেউ কি খারাপ কিছু বলতো না।
সো ওগুলো করতে পারতেন। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি যে উনি খুবই ইনডিফারেন্ট হয়ে বসে আছেন, চারপাশে যা যা হচ্ছে এগুলো উনি খুব কগনিজেন্সে নিচ্ছেন বলে মনে হয় না। কিন্তু আর এই জন্য বলছি 1 বছর তো দেখা হলো, উনি আসলে এই টাইপ না, উনি যে কোনো প্রয়োজনে টাফ হবে। এই নির্বাচন আয়োজনে তার প্রশাসন কতটা সিরিয়াস বলে আপনার মনে হয়? আমি এখন পর্যন্ত যথেষ্ট সিরিয়াসনেস দেখছি না। কারণ হলো নির্বাচনের ডেটটা তো বলে, ডেট না হোক অন্তত মেইন টাইম ফ্রেমটা একদম স্পষ্ট করে বলে দেওয়া দরকার। ধরুন ফেব্রুয়ারির মাঝামাঝি যদি নির্বাচন হয়, আর 6 মাস সময় বাকি আছে, জাস্ট 6 মাস। তো 6 মাস যদি বাকি থাকে, রাজনৈতিক দলগুলোর কি রাইট নাই টু নো যে 6 মাস পর আমার নির্বাচন হবে? যেটা বড় দল তারও তো মনোনয়ন থেকে শুরু করে নানান প্ল্যান আছে, যে তুলনায় ছোট দল, নতুন দল এনসিপির জন্য 2 মাসও তো ব্যাপার। নির্বাচন কি এপ্রিলে হবে না ফেব্রুয়ারি হবে, এটার জন্য তার প্রস্তুতির প্রশ্ন আছে, তার তো ক্যান্ডিডেট রেডি নাই। তো তারও তো রাইট আছে তো নো যে ইলেকশনটা এই দিন হবে। আমরা দেখছি না। তারা তো নিশ্চিত যে এই সময় নির্বাচন নাও হতে পারে, হবে না, কুড বি। এবং প্রধান উপদেষ্টা তাদের ভাষাতেই খানিকটা কথা বলতে শুরু করেছেন হয়তো। তো যাই হোক, এইগুলোই ইন্ডিকেট করে যে আসলে এটা ওইরকম কিছু হচ্ছে না। যারা সেলিম আরেকটা কথা বলেছেন, আমার কাছে এটাও ভালো মনে হয়েছে, কেউ বা ওনারা কয়েকজনই এই কথা বলেছেন, প্রধান উপদেষ্টাকে সাজেস্ট করেছেন 5 অগস্ট শেখ হাসিনা পতনের দিন রাজনৈতিক দলগুলো সবাইকে নিয়ে একসাথে বসে নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দেয়া। আমার কাছে এই প্রস্তাবটা, উনি কি রাজি হয়েছেন? না, উনি তো কোনো ব্যাপারে না। এটা নিয়ে আমি অনেককেই বলতে শুনেছি, উনি অসাধারণ শ্রোতা, ওনাকে যখন বলা হয় উনি বলেন কম, শোনেন বেশি, কিন্তু শেষ পর্যন্ত সেটার কোনো ইম্প্যাক্ট বা রেজাল্ট হয় না, এটা দেখা যায়। এবং উনি ওনার ঠিক কী ভাবছেন সেটা উনি আসলে কনক্রিটলি বলেন না, ওটা উনি অ্যাগ্রি সামনাসামনি করেননি। কিন্তু আমি মনে করি এই আওয়াজটাও তোলা দরকার আছে। তো সরকার আসলে খুবই রিলাক্টেন্ট অ্যাবাউট দ্য ইলেকশন, এটা বোঝা যাচ্ছে। প্রধান উপদেষ্টা যতটুকুই চান, কিন্তু ওনার এই মন্তব্যের পর এতদিন পর্যন্ত আমার মনে হচ্ছিল যে তিনি খুবই টাফ, যেটা উনি হবেনি। কারণ উনি, আমরা প্রায় একটা কথা বলি, উনি এখানে এসে তো আসলে অর্জন করেন নাই, উনি এখানে এসে হারানো সম্ভব। উনি এখানে অর্জন করে, উনি অসাধারণ দেশ চালিয়ে চমৎকার নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে দিলাম, আমরা বলবো ডক্টর ইউনূস তো এমন করারই কথা, তেমন কোনো প্রশংসা হবে না। কিন্তু উনি যদি ফেল করেন, এটা ডিজাস্টার ওনার সারা জীবনের একদম। সো আমি জানি না, আমার মনে হয়েছিল যে উনি এই ব্যাপারগুলোতে এই কারণে টাফ থাকবেন, কিন্তু এখন যদি উনি এইভাবে কথা বলেন, ইটস হাইলি রিস্কি। তিনি যাতে সফল না হন সেই জন্য ভেতর থেকেই কিন্তু একটা ষড়যন্ত্র হচ্ছে। ওনাকে তো বুঝতে পারতে হবে এগুলো। উনি যখন আমাদের সবচেয়ে মানে আমরা একটা ঝড়ের মধ্যে একটা জাহাজ, যেটা খুব শক্তিশালী জাহাজ না, সেই জাহাজটার হাল তো উনি ধরেছেন। সো ওনাকে তো এগুলো বুঝতে পারতে হবে। না বুঝলে বারবার বসুন, এই যে পলিটিক্যাল পার্টির সাথে একটা কেওস মেজর কেওস হলে বসেন, অথচ রেগুলারলি বসা যেতে পারতো পলিসি ডিসিশনের ক্ষেত্রে। যে ট্যারিফ নিয়ে পলিটিক্যাল পার্টি ব্যবসায়ীদের সাথে কয়দিন আগে বসলো, এটা তো যাওয়ার আগে বসা হতে পারতো, গিয়ে যখন হয় নাই তারপর এসে বসেছে। সো ব্যবসায়ীদের সাথে এক দফা, রাজনৈতিক দলের সাথে এক দফা বসে হতে পারতো। করিডোর মিয়ানমারকে দেবো কি দেবো না সেটা নিয়ে আলোচনা হতে পারতো। পোর্ট দেবো কি দেবো না, না আমি পোর্ট দিয়ে দেবো, এটা একটা পলিসি ডিসিশন, সবার সাথে বসেন। এই টেন্ডেন্সি তো নাই। তো তাহলে ভুল কমানোরও যদি চেষ্টা হতে পারতো, সেগুলো তো কাজ করতে পারতো, কিন্তু কোনো দিকেই আমি দেখছি না। অনেক ধন্যবাদ জাহেদ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।